তারেক রহমান পাবেন এসএসএফ আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি নির্বাচনে হতে যাচ্ছেন তিনি কিনা পাবেন গানম্যান। এই পার্থক্যটা এ ধরনের পার্থক্য নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করবে, এটাই কিন্তু জামায়াতে ইসলামী এতদিন ধরে ব্যাপক আপত্তি সরকারকে জানিয়ে আসছিল। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সরকারের সেটা শোনবার কোনো অবস্থা নাই। সরকার বিবেচনা করছে এখনো যে কি করে তারা এসএসএফ সুবিধা তারেক রহমানকে আশা মাত্র দিতে পারে। রাজনীতির দৃশ্যপট এত দ্রুত বদলাচ্ছে যে যেই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসখানেক আগেও দেশে ফেরার জন্যে কোনো তরফে কোনো গ্রিন সিগন্যাল বা উৎসাহ পাচ্ছিলেন না, এবং মা খালেদা জিয়া যখন চরম রোগগ্রস্ত অবস্থায় গিয়ে হাসপাতালে ভর্তি হলেন তখন রীতিমতো দেশবাসীকে এবং দলের নেতাকর্মী সমর্থকদের কৈফিয়ত দিয়ে তাকে লিখতে হলো যে তার দেশে ফেরার বিষয়টি যেহেতু তার একার ওপরে নির্ভরশীল নয় এবং ঠিক কী কারণে তিনি ফিরতে পারছেন না সে বিষয়টাও তার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়। তিনি শুধু এটুকু জানাতে চান যে তিনি খুব শিগগিরই দেশে ফিরতে আশাবাদী। এরপর থেকেই ঘটনা প্রবাহ খুব দ্রুত বদলাতে থাকে এবং ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে তারেক রহমান অবশেষে 25শে ডিসেম্বর ঢাকায় ফিরছেন। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর বাংলাদেশে যে ধরনের প্রতিক্রিয়া হয়েছে, ওসমান হাদির পক্ষের সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক তারা যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে, রাজপথে যে ধরনের বিক্ষোভ করেছে, এবং সর্বশেষ ওসমান হাদির মৃত্যুর পর এই ঘটনার প্রতিক্রিয়ায় রাতভর বাংলাদেশে দুটো সংবাদপত্র এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট সহ বিভিন্ন জায়গায় যেভাবে ভাঙচুর চালানো হয়েছে তাতে তারেক রহমানের জন্য অধীর প্রতীক্ষায় অপেক্ষা শুরু করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের দুই সম্পাদক তো বটেই, বাংলাদেশে অবস্থিত বিদেশি রাষ্ট্রদূতেরা এবং দূতাবাসগুলোও বটে। এই অবস্থায় সরকার যেসব কথায় গড়িমসি করে এতদিন ধরে তারেক রহমানের আশা আটকে রাখছিল, নিরাপত্তা কিভাবে তাকে দেওয়া হবে সে বিষয়টা নিয়ে এক রকমের উদ্বেগ, তারপর এত বড় একজন নেতা এলে যে ধরনের ভিড় হবে সে ভিড় সরকার সামাল দিতে পারবে কিনা, নির্বাচনের আগে এই ভিড় ভাট্টা কিংবা তারেক রহমানকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে সেটা রাজনীতিতে বা রাজনৈতিক ক্ষেত্রে যে ধরনের এক রকমের প্রভাব তৈরি করবে সেগুলো নিরাপত্তাজনিত দৃষ্টি থেকে দেখে সামাল দেওয়া সম্ভব হবে কিনা, এসব কথা যেমন সরকার বলে আসছিল বিএনপি সহ তারেক রহমানকে, এবং তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নিতে আসলে পূর্ণাঙ্গভাবে রাজি হচ্ছিল না, ঠিক তেমনিভাবে তারেক রহমান দেশে এলে তিনি যে ধরনের প্রভাব তৈরি করবেন তা অন্য রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করবে, এবং সে কারণে অন্য রাজনৈতিক দলগুলো আসলে তারেক রহমানকে কোনো বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনতে উৎসাহিত করছে না সরকারকে, বরং এক রকমের বাধা সৃষ্টি করছে, তাদের এক রকমের আপত্তি জানাচ্ছে। সরকারের দিক থেকে বরাবরের স্ট্যান্ড বা বরাবরের অবস্থান ছিল সেটা, কিন্তু এখন যখন ওসমান হাদির মৃত্যুর পর সরকার 10-12 লাখ লোকের সমাবেশ, ওসমান হাদির জানা যায় যে বিক্ষুব্ধ শোকগ্রস্ত মানুষের সমাবেশ হয়েছিল, সেটা যখন সরকার সামাল দিয়ে ফেলতে পেরেছে তখন সরকারের পক্ষে সেই অজুহাতগুলো দেওয়া খুব অসম্ভব হয়ে পড়ছে। এখন বিএনপির জন্য ভীষণ নির্ভেজাল হয়েছে তারেক রহমানের জন্য তার আগমন উপলক্ষে সকল রকম আয়োজন করার বিষয়টি। সরকারের পক্ষ থেকে এখন রীতিমতো তারেক রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার এক রকমের আলাপ আলোচনা, ব্যবস্থা করা যায় কিনা সেসব নিয়ে সভা এসব চলছে, কারণ বিদেশি দূতাবাসগুলোর তরফেও খুব শিগগিরই যথাসম্ভব প্রস্তুতি নিয়ে তারেক রহমানকে যথাসাধ্য মর্যাদায় ফিরিয়ে এনে দ্রুত নির্বাচন করে বিএনপির হাতে, তারেক রহমানের হাতে এক রকমের ক্ষমতা তুলে দেওয়ার চাপ আছে
ডক্টর ইউনূস সহ তার সরকারের উপরে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গোর ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন এই মঙ্গলবারেও, এবং তিনি ফোন করে স্পষ্ট করে জানতে চেয়েছেন যে বাংলাদেশের নিরাপত্তার পরিস্থিতিটা কি। ডক্টর ইউনূস সরকার সত্যিকার অর্থে এই নির্বাচনে সকল প্রার্থীর, এবং মনে রাখবেন তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ প্রার্থী এই নির্বাচনের, এবং তিনি জানতে চেয়েছেন সার্জিও গোর যে ডক্টর ইউনূস সরকার সত্যি নির্বাচনে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠান করতে পারবে কিনা, এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার সরে যাবে কিনা। আসলে প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলার ঘটনাটি একরকম ভাবে বলা যেতে পারে জামায়াতে ইসলামী সহ তাদের যে রাজনৈতিক মিত্রবর্গ তাদের দিকে এক রকমের সন্দেহের আঙুল তুলেছে পশ্চিমা দেশগুলোর তরফে, এবং যে ধরনের স্লোগান দিয়ে যে ধরনের ব্যক্তিবর্গ প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে হামলা চালাচ্ছিলেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর দূতাবাস এবং রাষ্ট্রদূতেরা এবং তাদের কূটনীতিকেরা এক রকমের বিশ্বাস করছেন যে এর পেছনে চরমপন্থী গোষ্ঠীগুলোর উস্কানি আছে, এবং তারা মনে করছেন যে এর পেছনে জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব ভূমিকা রেখে থাকতে পারে এই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া এবং মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই পুরো পরিস্থিতিটাকে উস্কে দেওয়ার পেছনে। এ কারণে মতিউর রহমান মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক, ডেইলি স্টার সম্পাদক, তারা যে শুধু তাদের পোড়া ভাঙা যে অফিস কর্মস্থল সেটা দেখাতে পশ্চিমা রাষ্ট্রদূতদের ডেকে নিয়ে আসছেন তাই নয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আয়োজনে এক সমাবেশে গিয়ে মতিউর রহমান সেখানে গিয়ে বলে এসেছেন যে তারেক রহমান যদি আরো আগে ফিরতে পারতেন ভালো হতো, আর মাহফুজ আনাম বলে এসেছেন যে তারেক রহমানের নেতৃত্বেই তারা ভবিষ্যৎ বাংলাদেশের একটা ছবি দেখতে পাচ্ছেন। এখন আসলে এক রকমের অনেকগুলো গোষ্ঠীর জন্য যারা নভেম্বর পর্যন্ত তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে মানতে পারছিল না, এবং যেই ফলশ্রুতিতে তারেক রহমানকে বিএনপির মনোনয়ন ঘোষণার সময় নভেম্বরের 4 তারিখে তার মা খালেদা জিয়ার জন্য 3টি আসন রাখতে হলো, এবং তার জন্য একটা আসন তিনি রেখেছিলেন, কারণ তখনও বিএনপি এক রকমের এই বিদেশি বিভিন্ন দূতাবাস মানে পশ্চিমা দেশ, ভারত তো বটেই, অন্যদিকে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি মানে মতিউর রহমান, মাহফুজ আনাম সহ প্রভাবশালী ব্যক্তিবর্গ, বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়, এদের প্রত্যেকের কাছ থেকে এমন মতামত পাচ্ছিল যে বিএনপি যাতে ক্ষমতায় এলে প্রথমত খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বা খালেদা জিয়াকে সামনে রেখেই নির্বাচনে যায় এবং সরকার গঠন করে, তারপর তারেক রহমান দেশে ফিরে এক রকমের দায়িত্ব নিতে পারেন। কিন্তু খালেদা জিয়া যে কতটা ঘোরতর অসুস্থ সেটা 23শে নভেম্বরের পর থেকে পরিষ্কার হওয়ার পর, এবং এই যে যা ঘটনা প্রবাহ যেসব দিকে মোড় নিল, বিশেষ করে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর, এখন প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারেক রহমান ফিরবেন, নির্বাচনে তার দলের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করবেন এবং তিনিই হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। কাজেই তারেক রহমান প্রকৃত অর্থেই প্রধানমন্ত্রীর মর্যাদায় দেশে ফিরছেন। তার দল বিএনপি এরই মধ্যে তারেক রহমানকে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছে। সাধারণভাবে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, এই ভিভিআইপি ব্যক্তিরা এসএসএফ সুবিধা পান। তারেক রহমানের মা খালেদা জিয়াকে একেবারে শয্যাশায়ী অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই সরকার এসএসএফ এর সুবিধা দিয়েছে, কিন্তু এখন তারেক রহমানকে এসএসএফ সুবিধাটা ঠিক কোন ক্যাটাগরিতে দেওয়া হবে তা নিয়ে সরকারকে আলোচনা করতে হচ্ছে। কারণ তারেক রহমান কোনো সরকার প্রধান নন, রাষ্ট্রপ্রধান নন, এমনকি তিনি কোনো দলেরও প্রধান নন। মনে রাখবেন তিনি এখনো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্যদিকে জামায়াতে ইসলামীর ডাক্তার শফিকুর রহমান সবে সরকারকে আবেদন করেছেন এই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর যাতে তাকে গানম্যান দেওয়া হয়, যাতে তিনি যত নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন সেসব জায়গায় তিনি গানম্যানের প্রহরায় যেতে পারেন, এবং তার বাড়িকেও যাতে একটা সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় আনা হয় সে
বিষয়ে তার দলের তরফে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। সরকার এই আবেদন শুনে 20 জনকে যে সোমবার সরকারি গানম্যান দিয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, তার মধ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও আছেন। কিন্তু তারেক রহমান পাবেন এসএসএফ, আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি নির্বাচনে হতে যাচ্ছেন তিনি কিনা পাবেন গানম্যান। এই পার্থক্যটা, এ ধরনের পার্থক্য নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করবে, এটাই কিন্তু জামায়াতে ইসলামী এতদিন ধরে ব্যাপক আপত্তি সরকারকে জানিয়ে আসছিল। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে সরকারের সেটা শোনবার কোনো অবস্থা নাই। সরকার বিবেচনা করছে এখনো যে কি করে তারা এসএসএফ সুবিধা তারেক রহমানকে আশা মাত্র দিতে পারে। একদিকে সরকার যেমন বলছে যে দেশে ফিরে তিনি 196 নম্বরের যে বাড়িটায় উঠবেন, সরকারের দেওয়া যে বাড়িটায় উঠবেন, সেই বাড়িটাকে ব্যাপক নিরাপত্তার বলয়ে রাখা হয়েছে। কিন্তু তিনি যদি ওই বাড়িতে না থেকে তার পাশেই খালেদা জিয়া যে বাড়িতে আছেন সেই ফিরোজায় ওঠেন, তাহলে তারেক রহমানও কিন্তু খালেদা জিয়ার পরিবারের সদস্য হিসেবে নিরাপত্তা সুবিধা পেতে পারেন। কিন্তু সেটা এই মুহূর্তে তারেক রহমানদের সিদ্ধান্ত নয়। তিনি স্ত্রী কন্যা নিয়ে ফিরছেন। জুবাইদা রহমান এরই মধ্যে আবার লন্ডনে ফিরে গেছেন যাতে তারেক রহমানের সঙ্গে ফিরতে পারেন, এবং তাদের সঙ্গে ফিরছেন তাদের কন্যা জাইমা রহমানও। তো তারা যখন ফিরছেন, ফিরে তারা 196 নম্বরের বাড়িটাতে উঠবেন। বিএনপি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই পুরো বাড়িটাতে তারা চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স, তাদের দলের যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তারা গড়ে তুলেছেন, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের নিয়ে তারা ওই বাসভবনের সুরক্ষা নিশ্চিত করতে যথেষ্ট কাজ করছেন। কিন্তু তারা বলছেন তারেক রহমান যখন চলাফেরা করবেন, নির্বাচনী গণসংযোগে যাবেন বা লোকের সঙ্গে মিশবেন, তখন তার নিরাপত্তা নিশ্চিত করবার জন্য, সচল অবস্থায় তার নিরাপত্তা নিশ্চিত করবার দক্ষতা এই চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের নাই। সেই নিরাপত্তাটা সরকারকে নিশ্চিত করতে হবে এসএসএফ দেওয়ার মাধ্যমে, স্পেশাল সিকিউরিটি ফোর্স দেওয়ার মাধ্যমে, এবং সরকারকে এখন সেটাও বিবেচনা করে দেখতে হচ্ছে। এবং বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, তিনি কিন্তু পত্রিকাগুলোকে উদাহরণ হিসেবে বলছেন যে 2008 সালের নির্বাচনী প্রচারণার সময় খালেদা জিয়াকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছিল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। সেই হিসেবে এখন তারেক রহমানকে নিরাপত্তা দেওয়া যায় কিনা। তো সরকারের অনেকেই বলছেন, জামায়াতে ইসলামী বা রাজনৈতিক প্রতিপক্ষদের তরফেও বলা হচ্ছে যে তারেক রহমান তো সাবেক প্রধানমন্ত্রীও নন, তিনি কি করে এই সুবিধা পান। কিন্তু সরকার তবু বিবেচনা করছে। সরকার আপাতত 2000 পুলিশ মোতায়েন করেছে শুধুমাত্র বিমানবন্দরে নামলে তারেক রহমানকে ঘিরে, যাতে বিশেষ নিরাপত্তা